আসসালামু আলাইকুম। আমরা নিউ চ্যাপ্টার পড়বো। তো নিউ চ্যাপ্টার পড়ার আগে হেলথ অ্যান্ড ডিজিজের তোমাদের একটা সামান্য অংশ বাকি আছে, সেটাকে করিয়ে দিই। সেটা হচ্ছে অ্যালকোহলের অ্যাবিউজ বা মদের অপব্যবহার। এই পোর্শনটা বাকি আছে, তাহলে তোমাদের হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট। দেখো, এর আগে আমরা পড়েছি যে ড্রাগসের অ্যাবিউজ কীভাবে হয়ে থাকে। তো অ্যালকোহল বা মদ বলতে আমরা বুঝি যে একটা পানাহার জাতীয় জিনিস, তাই না? যেটা হচ্ছে কি মানুষের একটা আজকালকার দিনে একটা মানুষের মানে অভ্যাসগত ব্যাপার হয়ে গেছে। কিন্তু এটা সামান্য পরিমাণে গ্রহণ করলে শরীরের তেমন কোনো প্রক্রিয়া দেখা যায় না, কিন্তু এটার পরিমাণ যদি বেশি পরিমাণে গ্রহণ করা হয় তাহলে কিন্তু শরীরের মারাত্মক পরিমাণে ক্ষতি হয়। অর্থাৎ শরীরের ভিতরে যে অর্গানগুলো সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং এমনকি মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ এই জিনিসটা থেকে দূরে থাকা অবশ্যই দরকার। দেখো, এই যে অ্যালকোহল বা মদ আমরা বলি বাংলা, তো সেই অ্যালকোহলের রাসায়নিক প্রকৃতি কি না, এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে ইথাইল অ্যালকোহল। এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে কি ইথাইল অ্যালকোহল, বা আর একটা কি নাম এর ইথানল, সরি, এর একটা নাম হচ্ছে ইথানল। ওকে, অর্থাৎ অ্যালকোহলকে ভালো নামে বলা হয় কি, রাসায়নিক নাম অনুসারে আমরা যদি দেখি তাহলে দেখবো ইথাইল অ্যালকোহল বা ইথানল। তো এটা হচ্ছে কি না, মদ বা অ্যালকোহল হচ্ছে যে বিভিন্ন শর্করা জাতীয় পদার্থ থেকে তৈরি, সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে তৈরি যে পদার্থ, যেমন ধরো ভাত, তারপর গুড়, তারপর তোমার আলু, এই সমস্ত জিনিসগুলোকে দীর্ঘদিন ধরে পচিয়ে বা সন্ধান প্রক্রিয়ায় ফার্মেন্টেশনের মাধ্যমে কি হয়, সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে মদ বা অ্যালকোহলকে প্রস্তুত করা হয়। এই অ্যালকোহল এই অ্যালকোহল পানের কারণ কি, অ্যালকোহল কি কারণে মানুষ নিয়ে থাকে? দেখো, এক হচ্ছে সামাজিক প্রথা অনুযায়ী, অর্থাৎ সামাজিক কোনো আচার অনুষ্ঠান হয়ে থাকলেই একটা চলে এসছে যে সেখানে মদ বা অ্যালকোহল নিতেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি না, ধরো পারিবারিক কিছু অশান্তি থেকে দূরে সরে থাকার জন্য, পারিবারিক অশান্তি ঝামেলা থেকে সরে থাকার জন্য, শান্তি প্রদানের জন্য কি করে অনেকে অ্যালকোহল নিয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার দেখা যাবে যে শরীরকে উত্তেজিত করতে, সেখানেও কি হয়ে থাকে, অ্যালকোহল হয়ে থাকে। মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য অনেকে অ্যালকোহল নিয়ে থাকে। তো এই বিভিন্ন কারণের জন্য কি হয়, মানুষ হতাশামুক্ত যখন হয়ে থাকে, ডিপ্রেশন হয়ে থাকে, নানা টেনশন, চিন্তা ইত্যাদি থেকে সে মুক্তি লাভের জন্য কি হয়, সাময়িক মুক্তি লাভের জন্য এই ড্রাগস নিয়ে থাকে। ওকে, তো বিভিন্ন কারণের জন্য অ্যালকোহল পানের ইচ্ছা জাগে। এরপরে দেখো, এই অ্যালকোহলের বিস্তার, এই অ্যালকোহল কোথায় কোথায় বিস্তার করে। অ্যালকোহল বা মদ শরীরে গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি হয় না, শোষিত হয়ে যায়। অর্থাৎ অ্যালকোহল নেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই অ্যালকোহলের উপস্থিতি রক্তের মধ্যে লক্ষ্য করা যায়। সেই রক্তের থেকে এটা সরাসরি যায় কোথায়, যকৃতে পৌঁছানোর পর এই অ্যালকোহল তাপ শক্তিতে রূপান্তরিত হয়। শরীর প্রচুর গরম হয়, সেই তাপ আমাদের শরীরের উপরে অর্থাৎ দেহের উপরিভাগে থাকে। এই অ্যালকোহল ফুসফুসে গিয়ে পৌঁছায় এবং কিছুটা ঘাম বজ্র পদার্থের মাধ্যমে দেহ থেকে বের হয় এবং কিছুটা মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। ওকে, অর্থাৎ গ্রহণ করার সঙ্গে সঙ্গে শরীর এটা কি করে, শোষণ করে এবং রক্তের মধ্যে লক্ষ্য করা যায় অ্যালকোহল। এই অ্যালকোহলের হচ্ছে তোমার প্রভাব কি, দেখো অ্যালকোহলের অ্যালকোহল 2টি প্রভাব ফেলে। একটা হচ্ছে ব্যক্তির উপর,
একটা হচ্ছে ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে, আর একটা হচ্ছে আর্থ সামাজিকের উপর। আর্থ সামাজিকের উপরে প্রভাব ফেলে। ব্যক্তিত্বের উপর কি প্রভাব ফেলে? দেখো, কি বললাম, দুই ভাবে প্রভাব ফেলে থাকে। একটা হচ্ছে ব্যক্তি অ্যালকোহলের প্রভাব, কি বললাম, অ্যালকোহলের প্রভাব হচ্ছে ব্যক্তিগত প্রভাব। ব্যক্তিত্বের বা ব্যক্তিগত প্রভাব। দেখো, এই অ্যালকোহল ব্যক্তিগতভাবে কিভাবে প্রভাব পড়ে? এক হচ্ছে স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়ে, স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব। কিভাবে না, অ্যালকোহল পানের ফলে স্নায়ুতন্ত্র আমাদের ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ আমাদের কি হয়, অবসাদগ্রস্ত লক্ষ্য করা যায়, মানুষ ঝিমিয়ে পড়তে থাকে। আর কি হয়, মস্তিষ্কের ক্রিয়াকলাপ ধীরে ধীরে কার্যক্ষমতা হারায়। আর কি হয় না, ব্যক্তিত্বের প্রভাবের মধ্যে স্নায়ুতন্ত্রের প্রভাব বললাম। এর ফলে কি, অ্যালকোহল পানের ফলে কি হতে পারে না, কোনো জিনিসকে আমরা স্পষ্টভাবে স্পষ্টভাবে দেখতে পাই না। কি হয়, অস্পষ্ট এবং ঘোলাটে কোনো জিনিসকে দুটো একসঙ্গে লক্ষ্য করতে পারে, একটা জিনিসকে দুটো করে দেখা, এই সমস্ত জিনিসগুলো কি হয়, প্রভাব ফেলে। সেকেন্ড হচ্ছে যকৃতের উপর প্রভাব। অ্যালকোহল শরীরে নেওয়ার ফলে কি হয়, যকৃতের পচন ধরে যায়। ওকে, অর্থাৎ যকৃতের মধ্যে কি দেখা যায় না, ফ্যাটের সঞ্চয় দেখা যায়। ওকে, যার ফলে কি হয়, মেদ সঞ্চিত হয়ে থাকে এবং ধীরে ধীরে যকৃতের পচন সৃষ্টি হয়। দেখতে পাচ্ছ? আচ্ছা, তারপরে তোমার স্মৃতিশক্তি লোপ পায়। স্মৃতিশক্তি লোপ পায়। কি হয়, এই অ্যালকোহল নেওয়ার ফলে মানুষ সবকিছুকে ভুলতে থাকে, অর্থাৎ তার স্মরণ থেকে সবকিছুকে মুছে যায়, স্মৃতিশক্তি ভুলতে থাকে। আর কি হয়ে থাকে, পাকস্থলীর প্রভাব। দেখো, এই পাকস্থলীর মধ্যে থাকা মিউকাস পর্দায় ক্ষত সৃষ্টি হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে কি হয়, HCl খরিত হতে থাকে, যার ফলে মিউকাস পর্দায় ক্ষত সৃষ্টি হয়, পাকস্থলীতে ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয়ে থাকে। ওকে, আর কি, ফুসফুসের উপর প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ ফুসফুসের কি করে, কার্যকারিতাকে নষ্ট করে ফেলে। ওকে, বৃক্কের কি হয় না, রেশন পদ্ধতিটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে থাকে। আর কি, হৃৎপিণ্ডের প্রভাব হচ্ছে হৃৎপিণ্ডের চারিপাশে মেদ বা ফ্যাটের সঞ্চয়িত হতে থাকে, তার ফলে কি হয়, হৃৎপিণ্ডের কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর কি না, রক্তে গ্লুকোজের পরিমাণটা লিখে নেবে। রক্তে কি হয়, অ্যালকোহল পানের ফলে রক্তের যে গ্লুকোজ বা শর্করা, সেই গ্লুকোজের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকে। ওকে, তাহলে শরীরের প্রত্যেকটা অর্গানসের উপর, শরীরের প্রত্যেকটা সিস্টেমের উপর কি হয় না, অ্যালকোহল মারাত্মক পরিমাণে ক্ষত সৃষ্টি করে। এমনকি কি হয়ে থাকে, যকৃতের ক্যান্সার হতে পারে, হয়ে থাকে। আচ্ছা, মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, তাই না, ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে একটা মারাত্মক পরিমাণে দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা থেকেই থাকে অ্যালকোহল নেওয়ার ফলে। আর একটা বললাম যে কারণ হচ্ছে আর্থসামাজিক প্রভাব। আর্থসামাজিক প্রভাব বলে কি হয়, দেখো, যখন টাকা পয়সার অভাব ঘটে, অর্থাৎ এই অ্যালকোহল নেওয়ার ফলে কি হয়, দীর্ঘদিন অ্যালকোহল মদ্যপানের ফলে কি হয়, অর্থনৈতিক দিক থেকে নষ্ট ক্ষতিগ্রস্ত লক্ষ্য করা যায়। আচ্ছা, আর কি হয়ে থাকে না, সমাজে বাড়ির ঝামেলা, অশান্তি ইত্যাদি থেকে দূরে থাকার জন্য মানুষ কি করে না, এই অ্যালকোহল নিয়ে থাকে, যার ফলে কি হয় না, সে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে খারাপ আচরণ করে থাকে, পরিবারের মানুষের সঙ্গে মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে থাকে। বুঝা গেছে? তাহলে এই অ্যালকোহল থেকে মুক্তি পাওয়ার উপায় কি না,
সাধারণ চিকিৎসার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তার মনের মধ্যে সেই অ্যালকোহলের ক্ষতিকারক প্রভাবগুলোকে যদি তুলে ধরে দেখা মানে তুলে ধরা যায় যে এই প্রভাবের জন্য কি হয়ে থাকে, সে অ্যালকোহল নেওয়ার ফলে শরীরে এই বিভিন্ন ধরনের যে সিস্টেম ড্যামেজ হচ্ছে, বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি সৃষ্টি হয়ে মৃত্যু ঘটতে পারে, এই জিনিসগুলো তার মনের মধ্যে প্রবেশ করিয়ে ধীরে ধীরে কি হয় সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে এই পোর্শনটা তোমাদের বাকি ছিল, ওটা করিয়ে দিলাম। দেখো এরপর আমরা একটা নতুন পার্ট পড়তে চলেছি, কি রিপ্রোডাকশন ইন অর্গানিজম, জীবের জনন সম্পর্কে আমরা পড়ব। তার আগে বলি যে মানুষের জীবনকালের মধ্যে কি কি জিনিস লক্ষ্য করা যায় জীবন দশাতে, যে মানুষ জন্মগ্রহণ করার পর সে তার জীবনকালটা কিছু সময় অতিবাহিত করে, তারপরে মৃত্যু ঘটে। এই জন্ম এবং মৃত্যু হচ্ছে মানুষের জীবনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তাই না? অর্থাৎ কি করে মানুষের জন্ম এবং মৃত্যু তার যে মেন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এবং এই যে তার জীবনকালের জন্মের পর জীবন দশার মধ্যে তার একটা মুখ্য বৈশিষ্ট্য হয়ে থাকে কি না, তার পরিবেশ দিয়ে জনন। ওকে, অর্থাৎ প্রত্যেকটা জীবের একটা চাহিদা থাকে যে সে তার বংশ পরম্পরায় ধারাবাহিকতাটাকে অক্ষুণ্ণ রাখতে, বজায় রাখতে। ঠিক আছে, তো আমরা যদি এই জীবের জীবনকালটাকে দেখি তাহলে কয়টা ভাগে দেখতে পাবো না, দেখতে পারবো যে জন্মের পর থেকে তার জীবনকালটা একটা দশাকে লক্ষ্য করা যায় তরুণ দশা, একটা দেখা যায় পরিণত দশা, একটা দেখা যায় বার্ধক্য, এবং লাস্টে হচ্ছে মৃত্যু। তাহলে কি বললাম যে মানুষ জন্মগ্রহণ করছে একটা নির্দিষ্ট আশার মধ্য দিয়ে, এবং শেষ একটা সময় কি হয় মানুষের তার মৃত্যু ঘটছে। জন্ম মৃত্যু উভয় নিয়েই যে হচ্ছে তার জীবনকাল। অর্থাৎ জীবনকাল বলতে বোঝায় যে মানুষ জন্মগ্রহণের পর থেকে তার জীবন এবং মৃত্যুর আগে পর্যন্ত তার যে দশাটা অতিক্রম করছে, তখন তাকে তার বলে জীবনকাল। এই জীবনকালের মধ্যে জনন হচ্ছে তার মানে প্রধান একটা বৈশিষ্ট্য। ওকে, তাহলে জীবন দশাটাকে আমরা যদি লক্ষ্য করি যে কি কি ভাবে দেখা যায়, দেখবো একটা হচ্ছে তরুণ দশা, সেকেন্ড হচ্ছে পরিণতি দশা বা পরিণত দশা, আর কি লক্ষ্য করা যায় না বার্ধক্য দশা, আর দেখা যায় কি মৃত্যু। এই তরুণ দশাটা হচ্ছে কি না, জন্মগ্রহণ করার পর তার শরীরের প্রথম কি হয় না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে। তাহলে এটা হচ্ছে প্রথম কি হয়, বৃদ্ধি দশা। এই দশাতে কি হয়ে থাকে, শরীর ডেভেলপমেন্ট করে, অর্থাৎ শরীরের গ্রোথ হয়, বৃদ্ধি ঘটে। পরিণত দশা কি, এই দশাতে যে সমস্ত জীব জননের অক্ষম হয়ে থাকে, সেই সমস্ত জীব কি করে না, এই দশাতে জননে সক্ষম ভূমিকা পালন করে থাকে। ওকে, জননে সক্ষম হয়ে ওঠে, মানে পরিণত লাভ করছে। তারপরে হচ্ছে বার্ধক্য দশা হচ্ছে যখন শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া যখন সম্পূর্ণ হয়ে থাকে, কার্যকরী হয়, নানা সমস্ত এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট ঘটে, এবং দেহ কি করে ধীরে ধীরে সে শারীরিক ক্রিয়া ক্ষমতা আস্তে আস্তে কার্যকারিতা হারায়, সেই দশাটাকে বলা হচ্ছে বার্ধক্য দশা। আর শেষ হচ্ছে মৃত্যু। ওকে, এরপরে দেখো বহুকোষী জীবের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা একটা নির্দিষ্ট সময়কাল অবধি তাদের জীবনটাকে অতিবাহিত করে, সেটা বলা যায় যে 10 বছর কি 5 বছর কি 10 দিন কি 15 দিন, হ্যাঁ কি 7 দিন কি 40 বছর 50 বছর কি 100 বছর। কিন্তু আমরা যদি এককোষী জীবের ক্ষেত্রে কথা বলি তাহলে দেখবো যে এককোষী জীবের ক্ষেত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কি দেখা যায় যে এদের হচ্ছে এরা কোষ বিভাজনের মাধ্যমে তারা নিজেদের বংশ বিস্তার করে। তো এদের ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে মৃত্যু লক্ষ্য করা যায় না, সেজন্য এদেরকে বলা হয় কি যে তারা একটা অমর জীব। ওকে, দেখো এরপর আমরা জননের মধ্যে প্রবেশ করব। তার আগে একটা কথা বলি,
যে দেখবে যে বিভিন্ন মানে প্রাণী এবং উদ্ভিদ তারা জীবন সম্পূর্ণ করে নানা ধরনের টাইমের। সে টেবিলটা পরে দেখাচ্ছি। এবারে দেখো এই জনন পড়তে গিয়ে আমরা ফার্স্টে বলবো যে দুটো ওয়ার্ড সম্পর্কে আমরা পরিচিত হব। এটা তোমরা আগে অনেকবারই পড়েছো ক্লাস 10-এ। সেটা হচ্ছে কি না জনিত্র জনন। দেখো কি বললাম, একটা হচ্ছে জনিত্রী বা প্যারেন্ট। জনিত্রী জনন কাকে বলে? যে জনন প্রক্রিয়ায়, যে প্রক্রিয়াতে জীব যখন কি করে না জননের মাধ্যমে, যে প্রক্রিয়ায় জীব জননের মাধ্যমে অপত্য সৃষ্টি করে তখন তাকে বলা হচ্ছে জনিত্রী জনন। তাহলে কি বললাম, যে পদ্ধতিতে জীব অপত্য সৃষ্টি করে তাকে বলে জনিত্রী জনন। অর্থাৎ জীব যখন অপত্য সৃষ্টি করছে সেই জীবটাকে আমরা বলছি জনিত্রী জনন। আর অপত্য জনিত্রী জীব করে না, জনিত্রী জীব। আর অপত্য জীব কি না জনিত্রী জীব থেকে জননের মাধ্যমে কি হয়, যে জীব উৎপন্ন হচ্ছে তাকে বলে অপত্য জীব। বোঝা গেছে? তাহলে এটা ধর একটা জীব, এই যে মেন জীব, প্রধান জীব, সেটা হচ্ছে জনিত্র জীব বা প্যারেন্ট। আর এই জীব থেকে যখন আরেকটা জীব তৈরি হলো তখন তাকে বলা হচ্ছে অপত্য জীব বা অফস্প্রিং। ওকে, জননে এই দুটো কথা কাজে লাগবে। এরপরে দেখো জনন কাকে বলে। জনন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব তার নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপর জীব উৎপন্ন করে এবং প্রজাতির বা বংশগত ধারাবাহিকতাকে বজায় রাখে, তাকে বলা হচ্ছে জনন। ওকে, জনন কি বললাম, যে পদ্ধতিতে জীব কি করে তার নিজ সত্তা মানে নিজের থেকে নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট জীব উৎপন্ন করে এবং কি করে না বংশগত ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখে। ওকে, বোঝা গেছে? তার নিজের মতো একটা জীব উৎপন্ন করে এবং তার ফলে কি হয়, বংশগত যে ধারাবাহিকতা সেটা বজায় থাকছে, তখন তাকে বলা হচ্ছে জনন। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে জনন। ওকে, এবারে দেখো এই জননের কিছু মুখ্য বৈশিষ্ট্য আছে, যে বেসিক ইভেন্ট অফ রিপ্রোডাকশন। এই জননের কিছু মুখ্য উদ্দেশ্য আছে, কি সেগুলো? কি বললাম, জননের উদ্দেশ্য, the basic event of reproduction, মুখ্য ঘটনা, মানে কি কি ঘটনা ঘটে থাকে, মুখ্য ঘটনা। আর কি বলতে পারি, the basic event of
রিপ্রোডাকশন। ওকে, এই রিপ্রোডাকশনের জননে কি কি মুখ্য ঘটনা ঘটে থাকে না, জননের মাধ্যমে ডিএনএ সংশ্লেষণ ঘটে। কি হয়? জননের মাধ্যমে কি ঘটনা দেখা যায়? নিউক্লিক অ্যাসিড ডিএনএ প্রোটিন এবং কি হয় না আরএনএ এর সংশ্লেষণ ঘটে। বোঝা গেছে? তাহলে জননের মাধ্যমে নিউক্লিক অ্যাসিড ডিএনএ প্রোটিন এবং আরএনএ এর সংশ্লেষণ ঘটে, লক্ষ্য করা যায়। আর কি দেখা যায় না, জননের মাধ্যমে পেশিকোষের বৃদ্ধি ঘটে। সাইটোপ্লাজমের জননের মাধ্যমে সাইটোপ্লাজমের দ্বারা কি হয়? পেশিকোষের বৃদ্ধি ঘটে। ওকে, অবশ্যই ঘটবে। তাহলে এগুলো হচ্ছে কি জননের ঘটনাগুলো লক্ষ্য করা যায়। কি ঘটনা দেখা যায়? আর কি ঘটে? কোষ বিভাজন দেখা যায়, মাইটোসিস প্রক্রিয়া। ওকে, ঘটে থাকে। দেখো আর কি লক্ষ্য করা যায় না, জননের ফলে জননের একক উৎপাদন হয়। বেসিক ইউনিট জননের একক উৎপাদন ঘটে। ঠিক আছে? আর কি বলতে পারি না, জননের থেকে কি হয়? অপত্যজীব সৃষ্টি হয়। জননের ফলে অপত্যজীব সৃষ্টি হয়। তাহলে কোন কোন ইভেন্ট ঘটনাগুলো জননে ঘটে? মেন হচ্ছে সাধারণত কি ঘটে থাকে না, নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ প্রোটিন সংশ্লেষণ ঘটে। জননের ফলে সাইটোপ্লাজমের দ্বারা পেশির বৃদ্ধি ঘটে থাকে। আচ্ছা, কোষ বিভাজন দেখা যায়, জননের একক উৎপাদন ঘটে, মানে জননের যে রিপ্রোডাকশন যে বেসিক ইউনিট সেটা তৈরি হয়। আর জননের ফলে অপত্যজীব সৃষ্টি হয়। এই ঘটনাগুলো জননে ঘটে থাকে।